নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স ডু কমপ্লিট টাস্ক। আজকে আমরা ক্লজ সম্পর্কে জানবো। ইংরেজি গ্রামারে যে ক্লজ পার্টটি রয়েছে সেই পার্টটি সম্পর্কে জানবো। ক্লজ কাকে বলছি আমরা? ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ বা আ গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু শব্দ মিলে একটা ক্লজ তৈরি করে। তাহলে সেন্টেন্স কাকে বলি? না, সেন্টেন্স কি করে না, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। সেই সেন্টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তাদের গঠনগত দিক থেকে, তাদের স্ট্রাকচারটা কেমন হয় সেই দিক থেকে আমরা তিনটে ভাগে ভাগ করি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স গঠন করতে হলে একটি ক্লজ দরকার হয় এবং সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বলা হয় যেটাকে। যখন কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই তখন দেখা যায় যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তখন দেখি আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। এবার সেই ক্লজ সম্পর্কে আগে জানতে হবে, তারপরে আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন করতে পারবো বা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে জানতে পারবো। ক্লজ হচ্ছে কিছুটা ফ্রেজের মতোই। ফ্রেজ কি হয়েছিল, কয়েকটা গ্রুপ অফ ওয়ার্ডস মিলে একটা অর্থ প্রকাশ করছিল। কিন্তু এক্ষেত্রে আমরা যখন ক্লজ ব্যবহার করব, ক্লজের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব পাবো, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে আমরা ভার্ব পাই না। যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে সিক্রেট গার্ডেন, তাহলে সিক্রেট গার্ডেন, সেখানে কিন্তু আমরা ভার্ব পাচ্ছি না, একটা গোপন বাগান, সেটা আমরা ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি। বা আ কাপ অফ টি, এক কাপ চা, সেটাকে আমরা ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু সেখানে ভার্ব নেই, সেটাকে আমরা ক্লজ বলতে পারি না। কিন্তু ক্লজ কি হবে, ক্লজে অবশ্যই একটা ভার্ব থাকবে। এবার নির্ভর করবে সেই ভার্বটি অর্থ প্রকাশ করছে কিনা। মানে একটা ভার্ব নিয়ে যখন একটি ফ্রেজ তৈরি হবে, কয়েকটি সেন্টেন্স নিয়ে যখন একটা ফ্রেজ তৈরি হবে, তখন সেটি সম্পূর্ণ অর্থ বা কমপ্লিট সেন্স প্রকাশ করছে কিনা। যদি কমপ্লিট সেন্স প্রকাশ করে থাকে তাহলে সেটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিংবা যদি কমপ্লিট সেন্স প্রকাশ করতে না পারে, কারোর ওপর নির্ভরশীল হয়, তখন আমরা তাকে বলি ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট মানে কি? ডিপেন্ড মানে কি? নির্ভর করা। তো যখন আমরা ডিপেন্ড করছি কোনো কিছুর ওপর তখন সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট। অর্থাৎ যেই ক্লোজটি অন্য একটি ক্লোজের ওপর ডিপেন্ড করছে তাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লোজ। এবার আমরা একটু বোর্ডে গিয়ে বিষয়টা ভালো করে বুঝে নিই। প্রথমে আমরা লিখেছি ক্লোজ সম্পর্কে যে হি বট আ নিউ পেন, সে একটি নতুন পেন কিনেছিল। হি বট আ নিউ পেন, এখানে আমরা লিখেছি যে হি বট আ নিউ পেন, সে একটি নতুন পেন কিনেছিল। তাহলে এখানে আমি তো কমপ্লিট সেন্স পেয়ে যাচ্ছি, সে একটা নতুন পেন কিনেছিল। প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সই একটা ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে। তো প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স, যেমন হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, বা হি বট আ নিউ কার, সে একটি নতুন গাড়ি কিনেছিল, আই হ্যাভ আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন আছে। কিংবা যদি বলি যে হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে, তাহলে সেখানে আমরা কি করছি, প্রত্যেকটাকেই বলছি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট মিলে একটা সেন্টেন্স তৈরি করছে, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা এক একটা ক্লজ বলতে পারি। যদি সিম্পল সেন্টেন্স হয়, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সই একটা মেইন ক্লজ, অর্থাৎ প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে, তারা কারোর উপর নির্ভরশীল হয় না। সে কারণে আই বট আ নিউ পেন, এটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিংবা হি বট আ নিউ পেন, সে একটি নতুন পেন কিনেছিল, বাট কিন্তু হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান, কিন্তু তার পুরনো পেনটি এখনো রয়েছে। তাহলে এখানে দুটোই কিন্তু সম্পূর্ণ কমপ্লিট সেন্স প্রকাশ করছে। যদি আমরা বাটটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, যে হি বট আ নিউ পেন, সে একটি নতুন পেন কিনেছিল, এবং হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান, তার একটি পুরনো পেন এখনো আছে। হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান, তার পুরনো পেনটি এখনো আছে। তাহলে এই যে তার পুরনো পেনটি এখনো আছে যদি আমি বলি, তাহলে এই সেন্টেন্সটা দরকার পড়ছে না। মানে এই সেন্টেন্সটা নিরিখে আমি বলেছি হয়তো, কিন্তু এখনো তার একটি পুরনো পেন আছে যদি বলি, বা তার এখনো পুরনো পেনটি আছে যদি বলি, তো সেখানে কমপ্লিট আমরা বুঝতে পারছি তার পুরনো পেন আছে। কিংবা যদি বলা হয় যে হি বট আ নিউ পেন, সে একটি নতুন পেন কিনেছিল, সেখানে আমরা একটা কমপ্লিট সেন্স পেয়ে যাচ্ছি যে সে নতুন একটা পেন কিনেছিল। তাই এখানে এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এই সেন্টেন্সটাকেও বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা একটাই সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, যে নিজের অর্থ নিজে প্রকাশ করছে, কারোর হেল্প নিচ্ছে না, তখন তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলছি। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। স্বাধীন কে হয়? যারা নিজের কাজ নিজে করতে পারে, কারোর উপর নির্ভরশীল হয় না। তো এরা এখানে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারছে, তাই এদেরকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে আরেকটা উদাহরণ লেখা হয়েছে যে উই ভিজিটেড কলকাতা, আমি কলকাতা ভিজিট করেছিলাম, সেরকম। বা এখানে এখানে কমপ্লিট সেন্স প্রকাশ করছে। এবার আমরা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজটাকে বোঝার চেষ্টা করি। ডিপেন্ডেন্ট ক্লজ যাকে বলা হয় তাকে সাবঅর্ডিনেট
ক্লজও বলা হয়। সেটা কি করে, অন্য একটি ক্লজের উপর নির্ভর করে বা অন্য একটি সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, তাই জন্য তাকে বলা হয় ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটিকে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ এই তিনটে পার্টে ভাগ করা হয়। তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ এই তিনটি পার্টে ভাগ করা হয়। যেই ক্লজটি নাউনের মতো আচরণ করে তাকে আমরা নাউন ক্লজ বলি, যে ক্লজটি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, এবং অ্যাডভার্বের মতো যে ক্লজটি আচরণ করে সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলি। এবার নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কাকে বলে সেই সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও পোস্ট করা হয়েছে আমাদের এই চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো, কিংবা প্রয়োজন পড়লে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে নাউন ক্লজ বলতে নাউন কাকে বলে, যেগুলো নাম অর্থে বোঝায় বা নামের মতো আচরণ করে তখন আমরা তাকে নাউন ক্লজ বলি। একটা নাউন ক্লজ কি করে, একটা সেন্টেন্সের সাবজেক্ট কিংবা অবজেক্ট রূপে বসে এবং সেখানে নাউনের মতো করে আচরণ করে। একটা অ্যাডজেক্টিভ ক্লজ কি করে না, একটা নাউনের বৈশিষ্ট্য বোঝায়, একটা নাউনকে বিশ্লেষণ করে কিংবা একটা প্রোনাউনকে বিশ্লেষণ করে বা তাকে মডিফাই করে, তাকে বিশ্লেষণ করে বোঝায়। একটা অ্যাডভার্ব ক্লজ কি করে না, একটা অ্যাডভার্ব ক্লজ একটা ভার্বকে বিশ্লেষণ করতে পারে কিংবা অন্য একটি অ্যাডজেক্টিভকে বিশ্লেষণ করতে পারে কিংবা অন্য কোনো অ্যাডভার্ব ক্লজকেও বিশ্লেষণ করতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবার সেন্টেন্সের মাধ্যমে আমরা ডিপেন্ডেন্ট ক্লজের এই তিনটে পার্ট একটু বোঝার চেষ্টা করি। প্রথম আমরা জানবো যে ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে না, এখানে লেখা রয়েছে যে হোয়াট এভার ইউ রিড ইনক্রিজেস ইউর নলেজ, যে যা কিছুই তুমি পড়ো তোমার জ্ঞানকে বৃদ্ধি করে। তাহলে হোয়াট এভার ইউ রিড, এখানে যদি এটা বলা হয় যে হোয়াট এভার ইউ রিড, তুমি যা কিছুই পড়ো, কিংবা এখানে যে পার্টটি রয়েছে হি স আ পুয়ার বেগার হু ওয়াজ হাংরি, যে ছিল ক্ষুধার্ত, কিংবা দ্য স্টুডেন্টস হ্যাড গন বিফোর দ্য বেল রাইং, বিফোর দ্য বেল রাইং। এখানে যে তিনটে পার্ট দেখলাম, এখানে পরের পার্টটি যদি আমরা বলি যে ইনক্রিজেস ইওর নলেজ, তোমার জ্ঞান বৃদ্ধি করে, এবার সেটা কি বৃদ্ধি করে, সেটার উত্তর কি দিচ্ছে যে হোয়াট এভার ইউ রিড, তুমি যা পড়ো, তুমি যা পড়ো সেটাই তোমার জ্ঞানকে বৃদ্ধি করে। আমরা যদি এমনি সিম্পলি বলি যে ইনক্রিজেস ইওর নলেজ, তোমার জ্ঞান বৃদ্ধি করে, সে কোনো কিছু জ্ঞান বৃদ্ধি করতে পারে, কিন্তু এটা যদি বলে যে হোয়াট এভার ইউ রিড, তুমি যা কিছুই পড়ো সেটা কি করে, তারপরে আমরা উত্তর পাচ্ছি না। মানে এই যে সেন্টেন্সটা এটা কি করছে না, ইনক্রিজেস ইওর নলেজের উপরে ডিপেন্ড করছে, নির্ভর করছে, সে কারণে এটা এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াট এভার ইউ রিড, তুমি যা পড়ো, কিংবা হি স আ পুয়ার বেগার হু ওয়াজ হাংরি, এখানে যদি বলা হয় যে হু ওয়াজ হাংরি, যে ছিল ক্ষুধার্ত, আমরা কি করবো যে কে ছিল ক্ষুধার্ত, একটা প্রশ্ন এসে যাবে এখানে। অর্থাৎ যদি আমরা হি স আ পুয়ার বেগার এটা যদি না বলি তাহলে হু ওয়াজ হাংরি, যে ছিল ক্ষুধার্ত, এটার সেন্স পাবো না, এটাকে অবশ্যই প্রয়োজন পড়বে। তাহলে এই যে ক্লজটা, এই ক্লজটা কি হচ্ছে না এটার উপর নির্ভর করছে। কিংবা দ্য স্টুডেন্টস হ্যাড গন, ছেলেরা চলে গিয়েছিল, এটা সম্পূর্ণভাবে অর্থ পেয়েছে যে দ্য স্টুডেন্টস হ্যাড গন, ছেলেরা চলে গিয়েছিল। তারপরে কি বলা হয়েছে বিফোর দ্য বেল রাইং, ঘন্টা বাজার আগে বা ঘন্টা পড়ার আগে। তাহলে বিফোর দ্য বেল রাইং আমি যদি এটা না বলি যে দ্য স্টুডেন্টস হ্যাড গন, স্টুডেন্টরা চলে গিয়েছিল, এটা না বলে আমি শুধু বললাম যে বিফোর দ্য বেল রাইং, ঘন্টা পড়ার আগে। তাহলে ঘন্টা পড়ার আগে আমি যদি এরকম সাধারণভাবে বলি যে ঘন্টা পড়ার আগে, তাহলে ঘন্টা পড়ার আগে কি হয়েছে বা কি ঘটেছে সেটা তো আমরা জানতে পারছি না, যতক্ষণ না আমরা বলছি দ্য স্টুডেন্টস হ্যাড গন, ওই ছেলেরা চলে গিয়েছিল। ছেলেরা চলে গিয়েছিল কখন না ঘন্টা পড়ার আগে। যদি আমরা এটাকে না ব্যবহার করি বিফোর দ্য বেল রাইং, ঘন্টা পড়ার আগে কথাটা ব্যবহার করলাম না, যদি আমরা সাধারণ বলি দ্য স্টুডেন্টস হ্যাড গন, ছেলেরা চলে গিয়েছিল, তাহলে আমরা সাধারণভাবে বুঝতে পারছি ছেলেরা চলে গিয়েছিল, এখানে আমরা কমপ্লিট সেন্স পাচ্ছি। সে কারণে এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট এভার ইউ রিড, যা কিছুই তুমি পড়ো, ইনক্রিজেস ইওর নলেজ, তোমার জ্ঞানটাকে বাড়ায়। এখানে আমরা কি বা কে দিয়ে প্রশ্ন করব এবং যেই অ্যান্সারটা পাবো, যেই উত্তরটা পাবো, সেটা যদি সাবজেক্ট এবং অবজেক্ট রূপে বসে সেটাকে আমরা কিন্তু নাউন ক্লজ বলছি। যেমন হচ্ছে আমি যদি যে কি কি তোমার জ্ঞানকে বৃদ্ধি করে বা ইনক্রিজেস ইওর নলেজ, তোমার নলেজকে, তোমার জ্ঞানকে কোন জিনিসটা বৃদ্ধি করে না হোয়াট এভার ইউ রিড, তুমি যা কিছুই পড়ো, তুমি যা কিছুই পড়ো সেটা তোমার জ্ঞান বৃদ্ধি করছে। তাহলে এখানে এটা নাউনের মতো আচরণ করছে, তাহলে এ কারণে এটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। কিংবা হি স আ পুয়ার বেগার, সে একটি গরিব ভিখারিকে দেখেছিল, হু ওয়াজ হাংরি, যে ছিল ক্ষুধার্ত। তাহলে এই যে ছিল ক্ষুধার্ত, তাহলে ক্ষুধার্ত মানুষটি কে, এই বেগার বা ভিখারি। বেগার কি একটা নাউন, আমরা আগে পড়েছি যে নাউন কি হয়, একটা নামকে বোঝায়। তাহলে বেগার একটা নাউন, এই নাউনকে মডিফাই করছে কে না হু ওয়াজ হাংরি, যে ছিল ক্ষুধার্ত। এখানে কিন্তু হি স হু ওয়াজ হাংরি এখানে বলেনি, এখানে বলেছে যে হি স আ পুয়ার বেগার, সে একটি গরিব ভিখারিকে দেখেছিল,
হু ওয়াজ হাংরি, যে ছিল ক্ষুধার্ত, তাহলে কে ক্ষুধার্ত ছিল? এই ক্ষুধার্তটা কাকে বোঝানো হচ্ছে? এই বেগারটাকে বোঝানো হচ্ছে, এই নাউনটাকে মডিফাই করছে, সে কারণে এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে হু ওয়াজ হাংরি, এই যে ডিপেন্ডেন্ট ক্লজটি রয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কিংবা দ্য স্টুডেন্টস হ্যাড গন, মানে ছেলেরা চলে গিয়েছিল বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা পড়ার আগে। তাহলে ঘন্টা পড়ার আগে এই যে ঘটনাটা, এই যে ক্লোজটা, এটা কাকে মডিফাই করছে? না স্টুডেন্টস হ্যাজ গন, গন মানে যাওয়ার সময়টা, তারা চলে গিয়েছিল, গন মানে কি চলে গিয়েছিল, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং সেই ভার্বকে মডিফাই করছে কিভাবে? যে কোন সময় ভার্বটা ঘটেছিল বা কোন সময় ঘটনাটা ঘটেছিল, অ্যাডভার্ব অফ টাইম বলতে পারি, বা এখানে সময় অর্থে ব্যবহার করা হয়েছে যে কোন সময়, না বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা বাজার আগে, সেই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা কয়েকটি নাউন ক্লজ প্র্যাকটিস করবার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো যে নাউন ক্লজগুলো কিভাবে হচ্ছে। যেমন হচ্ছে এখানে একটি সেন্টেন্স রয়েছে যে সুসান থিংস দ্যাট সি উইল গেট দ্য জব অ্যাট মার্টিন স্টোর। মার্টিন স্টোরে সে একটি কাজ পাবে, সুসান সেটা ভেবেছিল। তাহলে সুসান ভেবেছিল যে সে একটি কাজ পাবে মার্টিন স্টোরে। তাহলে সুসান কি ভেবেছিল? যে দ্যাট সি উইল গেট দ্য জব অ্যাট মার্টিন স্টোর। এই যে কি ভেবেছিল, সুসান থিংস হোয়াট, সুসান কি ভেবেছিল, সেটাকেই আমরা বলছি নাউন ক্লজ, যেটা একটা অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। কিংবা মিস্টার সিমস মেনশনড দ্যাট হি উড বি লেট ফর দ্য মিটিং, তিনি মিটিং এর জন্য লেট হবেন, তিনি এটা উল্লেখ করেছিলেন। তাহলে মিস্টার সিমস মেনশনড হোয়াট, মানে মেনশনড কি করেছিলেন, কি মেনশন করেছিলেন, সেটা আমরা পাচ্ছি কি, যে দ্যাট হি উড বি লেট ফর দ্য মিটিং, এটাকে আমরা বলছি নাউন ক্লজ। কিংবা অ্যান্ডি প্রমিসড, অ্যান্ডি প্রতিশ্রুতি দিয়েছিল, দ্যাট হি উড বি অন টাইম ফর দ্য পার্টি, সে পার্টির জন্য সময় আসবে, সেটা সে প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে অ্যান্ডি প্রমিসড হোয়াট, অ্যান্ডি কি প্রমিস করেছিল? দ্যাট হি উড বি অন টাইম ফর দ্য পার্টি, সে পার্টিতে সময় আসার প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে এখানে এই যে দ্যাট মানে কি দিয়ে প্রশ্ন করলাম। কিংবা দ্য ওল্ড ম্যান নিউ হোয়ার দ্য ট্রেজার ওয়াজ কেপ্ট, দ্য ওল্ড ম্যান নিউ অর্থাৎ বয়স্ক মানুষটি জানতো, হোয়ার দ্য ট্রেজার ওয়াজ কেপ্ট, কোথায় ওই ট্রেজারটি বা গুপ্তধনটি রাখা ছিল বা গুপ্ত সম্পত্তি রাখা ছিল। তাহলে ওল্ড ম্যান নিউ অর্থাৎ বয়স্ক ভদ্রলোক জানতো, হোয়াট কি জানতো, না হোয়ার দ্য ট্রেজার ওয়াজ কেপ্ট, কি কোথায় হচ্ছে রাখা ছিল। আই নিউ আমি জানতাম দ্যাট দ্য সেফ ওয়াজ বিহাইন্ড দ্য পিকচার, ওই যে সিন্দুকটি বা সেফটি ছবির পেছনে ছিল, পিকচারের পেছনে ছিল। তাহলে আই নিউ আমি জানতাম, হোয়াট আমি কি জানতাম, এই যে দ্যাট দ্য সেফ ওয়াজ বিহাইন্ড দ্য পিকচার। আমরা সাধারণত এই যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন ক্লজগুলো সাধারণত পেয়ে যাই, যে যেমন হচ্ছে সুসান থিংস হোয়াট, সুসান কি ভেবেছিল, কিংবা মিস্টার সিমস কি মেনশন করেছিলেন, কিংবা অ্যান্ডি কি প্রতিশ্রুতি দিয়েছিল, দ্য ওল্ড ম্যান কি জানতেন, কিংবা আই নিউ দ্যাট মানে আমি কি জানতাম। এখানে ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি, মানে ভার্বটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করলেই আমরা নাউন ক্লজগুলোকে খুব সহজে পেয়ে যাচ্ছি। তাহলে নাউন ক্লজটা আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা নাউন ক্লজগুলো বের করতে পারলাম। একটু অ্যাডজেক্টিভ ক্লজটাকে বোঝার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে বা অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে একটা নাউনকে মডিফাই করে কিংবা একটা প্রোনাউনকে মডিফাই করে। একটা নাউনকে কিংবা একটা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তো অ্যাডজেক্টিভ ক্লজও একই রকম কাজ করবে। সেটা কি রকম? এখানে বলছে দ্য উমেন হু লিভস দ্য নেক্সট ডোর ইজ আ রেজিস্টার্ড নার্স, অর্থাৎ যেই মহিলাটি যিনি প্রতিবেশী আর কি নেক্সট ডোরে থাকেন, তিনি হচ্ছে রেজিস্টার্ড নার্স, অর্থাৎ সার্টিফাইড বলতে পারি বা তাকে বিশ্বাস করা যায় সেরকম একটি নার্স আর কি, মানে এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ। তো সেটা আমরা কোথায় পাচ্ছি? যে দ্য উমেন মহিলাটি হু লিভস নেক্সট ডোর, যে হু লিভস নেক্সট ডোর এটা মডিফাই করছে কাকে? না দ্য উমেনকে। এই জন্যে এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে হু লিভস নেক্সট ডোর। কিংবা তারপরে যে সেন্টেন্সটা পাচ্ছি, দেয়ার ইজ দ্য হাউস দ্যাট আই উড লাইক টু বাই, সেখানে একটি বাড়ি আছে যেটা আমি কিনতে চাই। এখানে তো বলতে পারি যে আমরা তো কি দিয়ে প্রশ্ন করতে পারি, দেয়ার ইজ হোয়াট, সেখানে কি আছে। তখন কিন্তু আমি যদি বলি যে দ্য হাউস দ্যাট আই উড লাইক টু বাই, যে বাড়িটা আমি কিনতে চাই, তাহলে কিন্তু এখানে কমপ্লিট সেন্স পেয়ে যাচ্ছি। এটা কিন্তু সেই অর্থে মানে ইজ এর পরে যে অংশটা পাচ্ছি এটা কিন্তু তখন ডিপেন্ডেন্ট ক্লোজ থাকছে না। কিন্তু আমরা যদি দ্যাট আই উড লাইক টু বাই, যেটা আমি কিনতে চাই, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে যে এটা ডিপেন্ডেন্ট ক্লোজ চলে আসছে। তো ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যেটা আমি কিনতে চাই, আমি কোনটা কিনতে চাই? না বাড়িটি। এই বাড়িটির বৈশিষ্ট্য যে দেয়ার ইজ দ্য হাউস, সেখানে একটি বাড়ি আছে এবং সেই বাড়িটার বৈশিষ্ট্য কি? যে আমি সেটাকে কিনতে চাই। এই জন্য বাড়িটার বৈশিষ্ট্য যেহেতু বোঝাচ্ছে, এটা যেহেতু নাউন, এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। কিংবা দ্যাট ডগ দ্যাট ইউ ফাউন্ড বিলংস টু দ্য অলসন্স,
তাহলে এখানে দ্যাট ডগ, সেই কুকুরটি, দ্যাট ইউ ফাউন্ড, যেটাকে তুমি খুঁজে পেয়েছো, দ্যাট ইউ ফাউন্ড, এটা কাকে মডিফাই করছে? না দ্যাট ডগ থেকে। এই জন্য এটাকে আমরা বলছি কি না অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে হচ্ছে ইজ দ্যাট দ্য জ্যাকেট ইউ ওয়ান্ট টু বাই, ইজ দ্যাট দ্য জ্যাকেট ইউ ওয়ান্ট টু বাই, বলছে এটাই কি সেই জ্যাকেটটা তুমি কিনতে চেয়েছিলে? তাহলে ইজ দ্যাট দ্য জ্যাকেট, এই জ্যাকেটটাকে মডিফাই করছে কে? না ইউ ওয়ান্ট টু বাই, যে দ্যাট দ্য, ইজ দ্যাট দ্য জ্যাকেট ইউ ওয়ান্ট টু বাই, যে তুমি এই জ্যাকেটটা কি কিনতে চেয়েছিলে? তাহলে ইজ দ্যাট দ্য জ্যাকেট যদি আমি বলি, তাহলে ইউ ওয়ান্ট টু বাই, তুমি কিনতে চেয়েছিলে, তাহলে তুমি কি কিনতে চেয়েছিলে? না জ্যাকেটটা। তাহলে ইউ ওয়ান্ট টু বাই, তুমি যে জ্যাকেটটা কিনতে চেয়েছিলে সেটাকে মডিফাই করছে, বা দ্য জ্যাকেটটাকে মডিফাই করছে যেটা তুমি কিনতে চেয়েছিলে। ওই জ্যাকেটটা যেটা তুমি কিনতে চেয়েছিলে সেই জ্যাকেটটার কথা বলা হচ্ছে এখানে, একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দেয়ার ইজ এ চান্স, সেখানে একটা সুযোগ আছে, এখানে চান্স হচ্ছে না, তাহলে কি সুযোগ আছে? দ্যাট বিমল উইল পাস দ্য এক্সাম, বিমল হচ্ছে যে পরীক্ষায় পাস করবে, সেটা একটা সুযোগ রয়েছে। এই যে সুযোগটা বা এই চান্স ওয়ার্ডটাকে, নাউনটাকে মডিফাই করছে। দেয়ার ইজ এ চান্স, এখানে একটি সুযোগ আছে, দ্যাট বিমল উইল পাস দ্য এক্সাম, তাহলে এটা এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ রূপে ব্যবহার করা হলো। এখন আমরা অ্যাডভার্ব ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে একটু বোঝার চেষ্টা করি। অ্যাডভার্ব কাকে বলে? না অ্যাডভার্ব হচ্ছে একটা ভার্বকে বিশ্লেষণ করে, একটা অ্যাডজেক্টিভকে বিশ্লেষণ করে, কিংবা কোনো অন্য কোনো অ্যাডভার্বকে বিশ্লেষণ করতে পারে, কিংবা এখানে আমরা অ্যাডভার্বিয়াল কোনো ক্লোজকেও বিশ্লেষণ করতে দেখতে পাবো। তো এখানে আমরা কয়েকটা সেন্টেন্স লিখেছি এবং সেন্টেন্সের এক্সাম্পলের মাধ্যমে অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে বোঝার চেষ্টা করব। যে আই ক্যান সি ইউ হোয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি তোমার কথা ভাবতে পারি, আমি তোমাকে দেখতে পারি আমার কাজ শেষ করবার পর। তাহলে আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতে পারবো, কখন? একটা টাইম বোঝাচ্ছে, যে হোয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক, যখন আমি আমার কাজ শেষ করব। তো যখন আমি আমার কাজ শেষ করব সেটা কি বোঝাচ্ছে? আই ক্যান সি ইউ। এই যে ক্যান যে ওয়ার্ডটা, আই ক্যান সি, বা এখানে যে দুটো ভার্ব রয়েছে, একটা মোডাল এবং একটা মেইন ভার্ব, আই ক্যান সি আমি দেখতে পারি, তো সেটাকে মডিফাই করছে এই ফ্রেজ ক্লোজটা। তো এটাকে বলা হচ্ছে কি না অ্যাডভার্বিয়াল ক্লোজ। কিংবা উই লিভ, আমরা বাস করি, হয় দ্য রোড ক্রসেস দ্য রিভার, যেখানে রাস্তা নদী পেরিয়ে যায়, তাহলে বা নদীকে ক্রস করে, যেখানে রাস্তা নদীকে ক্রস করে আমি সেখানে বাস করি, তাহলে উই লিভ, আমরা বাস করি। কোথায় বাস করি? তাহলে এখানে অ্যাডভার্ব অফ প্লেস বা অ্যাডভার্বিয়াল ক্লোজ, এখানে প্লেস বোঝাচ্ছে, কোথায়। এটা কাকে মডিফাই করছে? তাই লিভ ওয়ার্ডটাকে মডিফাই করছে, অর্থাৎ একটা ভার্বকে মডিফাই করছে। যে ইফ আই লাইক ইট, যদি আমি এটা পছন্দ করি, আই উইল বাই ইট, আমি এটাকে কিনবো। তাহলে আমি তো এটাকে কিনবো, বাই করবো, কিন্তু কখন? বা কোনো একটা কন্ডিশন দেওয়া আছে, যে ইফ আই লাইক ইট, যদি আমি পছন্দ করি, তাহলে আমি কিনবো কখন? যদি আমি পছন্দ করি, তাহলে এখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজটা কন্ডিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। যে সি ইজ ওল্ডার দেন হার হাজব্যান্ড, সি ইজ ওল্ডার এখানে অ্যাডজেক্টিভ, সে হচ্ছে বৃদ্ধ, দেন হার হাজব্যান্ড, বা সে বৃদ্ধ এখানে নয়, সি ইজ ওল্ডার, এখানে হচ্ছে ওল্ডার বলতে সে হচ্ছে বয়স বেশি তার হাজব্যান্ডের থেকে। সাধারণত আমরা প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে দেখতে পারি যে তার হাজব্যান্ডের থেকে তার এজ বেশি, তো সেরকম ভাবেই যে সি ইজ ওল্ডার দেন হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের থেকে তার বয়স বেশি। এখানে ওল্ডার যে ওয়ার্ডটা, এই যে অ্যাডজেক্টিভটা, এটাকে বিশ্লেষণ করছে এই ফ্রেজটা, যে দেন হার হাজব্যান্ড, এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ক্লোজ। সরি, এখানে ফ্রেজ বলে দিলাম আমি, এটা যে ক্লোজ পড়ছি আমরা, বারবার এই ফ্রেজ বলে দিচ্ছি, ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, উই ইট দ্যাট উই মে লিভ, উই ইট আমরা খাই, কেন? না দ্যাট উই মে লিভ, যেহেতু আমরা বাঁচতে পারি, যাতে আমরা বাঁচি সে কারণে আমরা খাই, তাহলে এই খাওয়াটাকে আমরা মডিফাই করছি। আই সিং, আমি গান গাই, বিকজ আই লাইক সিঙ্গিং, কারণ আমি গান গাইতে ভালোবাসি, তাহলে এখানে কারণ বোঝাচ্ছে, গান গাওয়ার কারণটা বোঝাচ্ছে, বিকজ আই লাইক সিঙ্গিং, আমি কেন গান গাই, এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন আমরা এই তিনটি ক্লোজকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব, একদম খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবো যে কিভাবে হয়েছে। প্রথমে আমরা লিখেছি আই নো হোয়ার শি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে আমি জানি, আমি কি জানি? না হোয়ার শি লিভস, সে যেখানে বাস করে সেটা আমি জানি, সে তার যে বাসস্থান সেটা আমি জানি। এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখানে বলা হয়েছে এটাকে নাউন ক্লোজ। আমি এনসি লিখতে পারি, এটাকে নাউন ক্লোজ না লিখে আমরা এনসি লিখলাম। এবার আমরা লিখছি যে আই নো দ্য প্লেস, আমি সেই জায়গাটা জানি, হোয়ার শি লিভস, সে যেখানে বাস করে। এখানে আমরা পাচ্ছি হোয়ার শি লিভস, তাহলে এখানে হোয়ার শি লিভস কাকে মডিফাই করছে? না জায়গাটিকে। আমি তো জায়গাটা জানি, জায়গাটা কি? না যেখানে সে বাস করে সেই জায়গাটা। তাহলে এখানে জায়গাটাকে মডিফাই করার জন্য, একটা নাউনকে মডিফাই করার জন্য এটাকে আমরা বলছি কি অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপরে পাচ্ছি কি আই শ্যাল গো, আমি যাব, আমি কোথায় যাব? না হোয়ার শি লিভস, যেখানে সে বাস করে আমি সেখানে যাব। তাহলে এখানে গো ওয়ার্ডটাকে মডিফাই করছে যে আমি কোথায় যাব। এখানে কি
অর্থাৎ আই নো হোয়াট, আমি কি জানি, না সে যেখানে বাস করে সেটা আমি জানি। এখানে আই শ্যাল গো কি, আমি আই শ্যাল গো আমি যাব কি সেটা কিন্তু আসছে না, আমি কোথায় যাব সেটা বোঝাচ্ছে যে আই শ্যাল গো আমি কোথায় যাব, না হোয়ার সি লিভ সে যেখানে বাস করে আমি সেখানে যাব। সেখানে এখানে বলা হচ্ছে এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে একই ক্লজ সেটা কি হচ্ছে না সেন্টেন্সের বিচারে এই হোয়ার সি লিভস, এখানেও হোয়ার সি লিভস, কিংবা এখানে আমরা পাচ্ছি হোয়ার সি লিভস, প্রত্যেকটা জায়গাতে হোয়ার সি লিভস। এবার সেন্টেন্সের বিচারে কখনো নাউন ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে, কখনো অ্যাডজেক্টিভ ক্লজ রূপে ব্যবহার করা হয়েছে, এবং কখনো অ্যাডভার্ব ক্লজ রূপে ব্যবহার করা হয়েছে। তাহলে আশা করি আমরা ক্লজ সম্পর্কে বুঝতে পারলাম। এরপরেও যদি তোমাদের সমস্যা থাকে ক্লজের বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আবার ক্লজ নিয়ে ডিসকাশন করব এবং আমরা আরো বেশি সেন্টেন্স দিয়ে যাতে আরো ভালো করে বোঝা যায় সেটার একটা ব্যবস্থা করা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ টু সাবস্ক্রাইব।